আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দেশপ্রেম, শৃঙ্খলাবোধ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের যে কোনো প্রয়োজনে প্রস্তুত থাকতে নৌবাহিনীর নবীন ক্যাডেটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান 2019 এবং ডিইও 2021 ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি। সশস্ত্র বাহিনীর জন্য ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের অংশ হিসেবে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করে ইতোমধ্যে নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে বলেও জানান শেখ হাসিনা। এছাড়া করোনা মহামারী চলাকালীন সময়ে নৌসহ সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের প্রয়োজনে তোমাদের সদা প্রস্তুত থাকতে হবে। আমি আশা করব তোমাদের দেশপ্রেম, শৃঙ্খলাবোধ ও কর্তব্যনিষ্ঠা তোমাদের অধীনস্থদেরও একইভাবে দেশের প্রয়োজনে আত্মনিবেদনে অনুপ্রাণিত করবে। আমরা গর্বের সঙ্গে বলতে চাই যে 2017 সালে নৌবহরে বাহানৌজা নবযাত্রা এবং বাহানৌজা জয়যাত্রা নামক দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে এই নৌবাহিনীকে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 3য় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট এ কে মইনুল হক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মইনুল, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, তো হাসপাতালের রোগীদের কি অবস্থা আর কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? রাইসুল, আজ সকাল 10:15টার দিকে রংপুর মেডিকেল কলেজের 7 নম্বর ওয়ার্ড, যেটি 3 তলায় অবস্থিত, সেটি মূলত আসলে মানসিক রোগী, চর্ম, যৌন এবং ফিজিক্যাল হেলথের রোগীরা সেখানে কিন্তু চিকিৎসাধীন ছিলেন, যাদের সংখ্যা ছিল প্রায় 100-এর উপর। হঠাৎ এই ওয়ার্ডে আগুন লেগে যায়। কিভাবে আগুন লেগে যায় এখনো কর্তৃপক্ষ অথবা ফায়ার সার্ভিস কেউ আমাদের সেটি নিশ্চিত করে বলতে পারেনি, যদিও ধারণা কেউ কেউ করছেন যে এই আগুনটি লেগেছে মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট। কিন্তু কিছু সূত্র, যদিও সূত্রটি খুব একটি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি, বলছেন যে এখানে যারা মানসিক রোগী ছিল তাদের হয়তো কোনো অসাবধানতার কারণে এই আগুনের হয়তো সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট দ্রুত চলে আসা এবং হাসপাতাল কর্তৃপক্ষ, ওয়ার্ড নার্স যারা ছিলেন তারা দ্রুত ব্যবস্থা নেয়। রোগীদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে হাসপাতালময় একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যান্য ওয়ার্ডগুলোতে, এই হাসপাতালে প্রায় 1000-এর উপর রোগী বিভিন্ন ওয়ার্ডে রয়েছে, তাদেরকে কিন্তু নিরাপদে সরিয়ে নেওয়া আছে, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে হাসপাতালের মধ্যে কিন্তু আতঙ্ক এখনো বিরাজ করছে। আর এখানকার হাসপাতালের যিনি পরিচালক ডাক্তার রেজাউল ইসলাম, তিনি আমাদের জানিয়েছেন যে একটি তদন্ত টিম গঠন করা হবে, আর এই তদন্ত টিম দ্রুত তদন্ত করে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণটাও তারা বের করে আনবে। আর আরেকটি কথা বলি, রংপুর বিভাগের মধ্যে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালটি সবচেয়ে বড় হাসপাতাল এবং এই বিভাগের বাকি 7 জেলার রোগীরা এখানে আসে। এই হাসপাতালের আগুন নির্বাপক যে ব্যবস্থা এবং অন্যান্য যে ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থা, এই বিষয়গুলোর প্রতি যদি কর্তৃপক্ষ আরও কড়াকড়ি এবং নজরদারি না হয়, আরও হয়তো কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমনটা কিন্তু এখানে অনেক চিকিৎসাধীন রোগী এবং তার স্বজনরা আমাদের জানিয়েছেন। রাইসুল, এখন পর্যন্ত এই ছিল এখানকার খবর। রংপুর থেকে জানছিলাম হাসপাতালে আগুনের খবর। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। চেয়ারম্যান GM কাদের নেতৃত্বে দলটির 8 সদস্যের প্রতিনিধি দল বিকেল 4টায় বঙ্গভবনে যাবে। এরপর পর্যায়ক্রমে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের নেতাদের সাথে সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে অংশ নিতে দ্বিতীয় দল হিসেবে বুধবার বঙ্গভবনে যাবেন জাসদের নেতৃবৃন্দ। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী 14 ফেব্রুয়ারি। সংবিধান অনুযায়ী তার আগেই নতুন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। আর নবগঠিত কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে জবুথবু জনজীবন। কনকনে শীত ও হিমেল বাতাসে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত ঘন কুয়াশা ও সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে।
এতে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষেরা চরম দুর্ভোগে। দুর্ঘটনা এড়াতে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। জেলার তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দিনাজপুরেও বেড়েছে শীতের প্রকোপ। শৈত্যপ্রবাহের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। অসহায় ছিন্নমূল দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে। জেলায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। শীত বাড়ায় নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। অপরদিকে পাবনার ঈশ্বরদী সহ পদ্মা নদীর আশেপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গত 24 ঘন্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে 4 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে আরো জানতে এখন যাচ্ছি পঞ্চগড়ে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ। সাজ্জাদ, তেঁতুলিয়ায় গতকালের চেয়ে আজ তো আরো তাপমাত্রা কমেছে, জনজীবনের কি অবস্থা? জি রাইসুল, আপনি যেমনটি বলছিলেন, আসলে প্রতিদিনই এখানে পঞ্চগড়ের তাপমাত্রা কমে যাচ্ছে। আমরা কিন্তু দেখছিলাম যে দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26, 27, 28 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস, কিন্তু এখন কিন্তু দিনের তাপমাত্রাও কমে গেছে। এখন বর্তমানে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আসলে গত কয়েকদিনের যে তাপমাত্রা ক্রমশ আসলে কমছে এই কারণে যে উত্তর দিক থেকে যে হিমেল হাওয়া, এই হিমেল হাওয়াটি আসলে আমাদের এলাকায় যখন প্রবাহিত হচ্ছে তখনই কিন্তু তাপমাত্রা ক্রমশ কমে যাচ্ছে। তো আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক জিতেন্দ্রনাথের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে হিমালয় থেকে যতই হিমবায়ু আমাদের এলাকায় প্রবেশ করবে তখনই কিন্তু তাপমাত্রা কমবে। এদিকে বাতাসের যে আর্দ্রতা সকালে এবং রাতের যে বাতাসের আর্দ্রতা, এটা 90 থেকে 100% আর্দ্রতা রয়েছে। আবার দিনের বেলায় এখানে বাতাসের আর্দ্রতা আছে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। তো আসলে এই যে হিমেল হাওয়ায় আসলে রাত থেকে সকাল পর্যন্ত এই এলাকার মানুষ আসলে দুর্ভোগ শুরু হয়েছে। আসলে বিশেষ করে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ছিন্নমূল অসহায় মানুষ, এরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। আর যারা কাজ করে খান তারা কিন্তু আসলে কাজের সন্ধানে সকালবেলা বের হন বাসা থেকে, এদের কিন্তু আসলে গরম কাপড়ের অভাবে এরা সবচেয়ে বেশি দুর্ভোগ পড়েছেন। তো আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে আসলে এই এলাকার মানুষের তো বেশিরভাগ মানুষ দিনমজুর, চা বাগান, পাথর শ্রমিক হিসেবে কাজ করে। ফলে এরা কিন্তু শীত হোক বা গ্রীষ্ম হোক, সব ঋতুতেই এরা সকালবেলা কাজের জন্য বেরিয়ে পড়ে। এ কারণে এখানকার মানুষের যে চাহিদা, এরা বলছেন যে এদের জন্য যদি সোয়েটার বা জ্যাকেট এবং শিশু ও বৃদ্ধদের জন্য এই সমস্ত শীতবস্ত্র বিতরণ করলে এলাকার মানুষের জন্য সহায়ক হয় এবং ভালো হয়। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সর্বশেষ। পঞ্চগড় থেকে জানছিলাম শীতের খবর। দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে একসময়ের খরস্রোতা করতোয়া নদী। এতে করে এই জনপদের জীববৈচিত্র্যে দেখা দিয়েছে সংকট। ইতিপূর্বে দখলদারদের হাত থেকে দখল মুক্ত করার ঘোষণা দিলেও কার্যকরী কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। তাই করতোয়াকে বাঁচাতে সোচ্চার হয়ে উঠেছে এলাকার মানুষ। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। শহরের ড্রেনের পানি সাথে ময়লার স্তূপ, যে কেউ মনে করবে এটি আসলে ড্রেনের খাল, কিন্তু এটি হলো সেই খরস্রোতা করতোয়া। এখানে শেষ নয়, দখলেও শুরু হয়ে গেছে নদীটি। নদীর দুই পাশ দখল করে গড়ে উঠেছে বসতবাড়ি। করতোয়ার কান্না এলাকাবাসী শুনতে পেলেও পায়নি প্রশাসন। 1988 সালে ভয়াবহ বন্যার সময় তৎকালীন সরকারের নির্দেশে গাইবান্ধার গোবিন্দগঞ্জের খুলশি চাঁদপুর এলাকায় বাঁধ নির্মাণের ফলে করতোয়া নদীর গতিপথ পরিবর্তন হয়। এতে করতোয়ার পানি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে খালে পরিণত হয়। করতোয়া নদী আগে খুব প্রখর স্রোত ছিল, আমরা ছোট থাকতে দেখছি, মাছ ছিল। এখন এই নদী এমনভাবে মরে গেছে যে পানি এমন দূষিত হয়েছে যে পানি হাতে নাড়া যায় না। এই পানিতে যদি কেউ একবার নামে মাছ মারার জন্য, সে উঠে তার চর্মরোগের ডাক্তারের কাছে যাওয়া লাগে। ময়লা আবর্জনার কারণে আমরা এই নদীটাতে আমরা গোসল করতে পারি না। ময়লা আবর্জনার কারণে আমরা এখানে নামতে পারি না। নামলে আমাদের গায়ের সমস্যা হয়, চুলকানি হয়। করতোয়াকে বাঁচাতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান পৌর মেয়র। করতোয়া খনন, করতোয়া সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে
সরকারের একটি প্রজেক্ট রয়েছে আমার জানা মতে প্রায় 2100 কোটি টাকা প্রজেক্ট। এই প্রজেক্টটি আমরা যদি বাস্তবায়ন করতে পারি, করতোয়া তার হারানো যৌবন ফিরে পাবে, করতোয়া বাঁচবে, বগুড়াবাসী বাঁচবে। নদী পুনর্খনন ও নাব্যতা ফিরিয়ে আনতে একটি প্রকল্প মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। গাইবান্ধা এবং বগুড়া জেলার মধ্যে দিয়ে প্রবাহিত করতোয়া নদীতে খননের জন্য আমাদের একটি প্রকল্প মন্ত্রণালয় হয়ে প্ল্যানিং কমিশনে অপেক্ষমান রয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা প্রায় 230 কিলোমিটার নদী খননের পরিকল্পনা হাতে নিয়েছি। করতোয়াকে বাঁচাতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বগুড়া শহরের যৌথ আয়োজনে গত 11 ডিসেম্বর বগুড়া হতে গাইবান্ধা পর্যন্ত 132 কিলোমিটার এলাকা জুড়ে 12টি পয়েন্টে একযোগে মানববন্ধন করে। এনটিভি নিউজ ডেস্ক। 2 কোটি মানুষের শহর ঢাকায় বিনোদনের ব্যাপক চাহিদা থাকলেও বিনোদন কেন্দ্রের তীব্র সংকট রয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় যেসব ঐতিহাসিক স্থাপনা, স্থাপত্যকর্ম ও আধুনিক অবকাঠামো আছে সেসব ঘিরে একটু পরিকল্পনা করলে পর্যটনের সম্ভাবনা হবে উজ্জ্বল। আরো জানাচ্ছেন এস এম আতিক। রাজধানী ঢাকা বাংলাদেশের 50 বছর পূর্ণ হলেও রাজধানী হিসেবে ঢাকার আছে 400 বছরেরও বেশি সমৃদ্ধ ইতিহাস, বিশেষ করে পুরান ঢাকা। তবে মুঘল আমলের স্থাপনা লালবাগ কেল্লা আর 150 বছরের পুরনো আহসান মঞ্জিলের বাইরে পুরান ঢাকায় অনেক স্থাপনাই আছে যার রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা গেলে তা হতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। বড় কাটরা, ছোট কাটরা, হুসনি দালান, নদীর উপরে জিঞ্জিরা প্যালেস, যেটা এগুলোকে যদি একসাথে করে নিয়ে একটা বিশাল হেরিটেজ বলয় তৈরি করতে পারতাম, যে এই এরিয়াতে যে ডেভেলপমেন্টগুলো হবে সেটা এই মানে হেরিটেজ এবং ট্যুরিজমের সুচমৎকার অ্যাট্রাকশন হতে পারে। জাতীয় শহীদ মিনার, স্মৃতিসৌধ, রায়েরবাজার বৌদ্ধভূমি সহ মুক্তি সংগ্রামের স্থাপনাগুলোতে দিবস কেন্দ্রিক আয়োজনের বাইরে সারা বছরই কিছু না কিছু আয়োজন রাখা উচিত বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এছাড়াও আধুনিক ঢাকার অনেক স্থাপনাই আছে যাকে ঘিরে মানুষের আছে ব্যাপক আগ্রহ। সুউচ্চ ভবন থেকে ঢাকা দেখা কিংবা জাতীয় সংসদ ভবনের মতো দৃষ্টিনন্দন স্থাপনা দর্শনীর বিনিময়ে ঘুরে দেখার সুযোগও দেয়া যেতে পারে। বিদেশি পর্যটকরা সাধারণত আমাদের সংসদ ভবনের ভিতরের দিকে যেতে চায়। যদি অধিবেশন চলাকালীনে পর্যবেক্ষকে যদি কোনো স্পেশাল টিকিট, সেক্ষেত্রে রেভিনিউ আসবে, আমাদের একটা প্রোডাক্ট বাড়বে। রাজধানীর আকর্ষণীয় স্থানগুলো ঘুরে দেখার সুযোগ করে দিতে নানা উদ্যোগ নিচ্ছে পর্যটন মন্ত্রণালয়। 6টা সাইট সিন লেটেস্ট মডেলের বাস, এগুলো আনার জন্য আমরা ইতিমধ্যে অনেক দূর অগ্রসর হয়েছি। এই ঢাকার আকর্ষণ যেটা, এগুলা যাতে প্রত্যেকটা 5 স্টার হোটেল বা বিদেশি পর্যটক, দেশি পর্যটক তাদেরকে নিয়ে এই জিনিসগুলো যাতে দেখানো যায়, এই জন্য আমাদের এই বাস এখানে কাজ করবে। রাজধানীতে পর্যটন স্পট বাড়লে একদিকে যেমন বিনোদনের চাহিদা পূরণ হবে, অন্যদিকে ইতিহাস ঐতিহ্যের সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারবে রাজধানীবাসী। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক। আফগানিস্তানের সংকটে পাশে থাকার ঘোষণা দিয়েছে মুসলিম দেশগুলো। ইসলামাবাদে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসির বিশেষ বৈঠকে এই ঘোষণা এসেছে। ঘোষণা দিয়েছে মানবিক ট্রাস্ট ফান্ড গঠন ও আফগানিস্তানের জন্য ওআইসির বিশেষ প্রতিনিধি নিয়োগের। পাশাপাশি আফগানদের পাশে দাঁড়াতে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে তারা, যদিও তাদের এই আহ্বানে এখনও সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। শীত শুরু হওয়ায় আফগানিস্তানের প্রায় 1 কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে পড়ায় দেশটিতে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। এই তীব্র অর্থনৈতিক সংকটের কারণে পরিবারের দায়িত্ব নিতে নারীরাও চাইছেন ঘরের বাইরে তাদের কাজের অধিকার। বলা হচ্ছে 15 আগস্ট তালেবান ক্ষমতা দখলের পর ডলারের বিপরীতে আফগান মুদ্রার দাম কমেছে অন্তত 11 ভাগ। বন্ধ হয়েছে ব্যাংক বিমা। এদিকে তালেবানের রিজার্ভের $10 বিলিয়ন জব্দ করে রেখেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। তাই সরকারি ব্যাংকগুলো থেকেও মাসে $200 বেশি কেউ তুলতে অনুমতি পাচ্ছেন না।
এমন পরিস্থিতিতে শনিবার আফগানিস্তানের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও মানবিক সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানায় তালেবান সরকার। পাকিস্তান ও ইসলামাবাদে আয়োজন করে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন OICর বিশেষ বৈঠক। এই বিশেষ বৈঠকে যোগ দেয় 20টি মুসলিম দেশের মন্ত্রী ও উপমন্ত্রীরা। অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাতা দেশগুলোকে দ্রুত আফগানিস্তানের পাশে দাঁড়াতে আহ্বান জানান। এরপর সভায় সর্বসম্মতিক্রমে নতুন বছরের প্রথম 4 মাসের ব্যয়ভারে ইসলামিক উন্নয়ন ব্যাংক সর্বোচ্চ সহায়তা করবে বলে ঘোষণা আসে। এছাড়া পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানান, বিশেষ প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে OIC। বৈঠকের শেষে OICর চেয়ারম্যান হুসাইন ইব্রাহিম তাহা জানান, আফগানিস্তানের অর্থনৈতিক ও মানবিক সংকট নিরসনে এই বৈঠকে নতুন আশা জাগ্রত হয়েছে। রানা মঞ্জুর, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। খেলার খবর, বাংলাদেশ নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ নিয়ে আশঙ্কা দূর হয়েছে। নিউজিল্যান্ডের অবস্থানরত সবার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় 21 ডিসেম্বর থেকে মুমিনুল হকের দল অনুশীলন আরম্ভ করবে বলে জানিয়েছে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ডেস্ক রিপোর্ট সুব্রত ববির। কোয়ারেন্টিন শেষ করে যখন অনুশীলন শুরু করতে যাবেন মুমিনুল মুশফিকরা, ঠিক তখন আবার 3 দিনের কোয়ারেন্টিনে পাঠানোয় তাদের কালো মেঘ জমেছিল ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে হতে যাওয়া 2 টেস্টের সিরিজের ভাগ্যে। ফের কোয়ারেন্টিন বাড়ানো হলে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে সিরিজের বিষয়ে আলোচনায় বসার ব্যাপারে বলেছিলেন বিসিবিতে জরুরি বৈঠক শেষে সভাপতি নাজমুল হাসান। ভাগ্য ভালো, সে পথে হাঁটতে হচ্ছে না 2 বোর্ডকে। করোনার শেষ টেস্ট ছিল এখানে 19 তারিখে, আজকে সকালের রেজাল্ট আলহামদুলিল্লাহ আমরা সবাই নেগেটিভ। আর এই নেগেটিভ হওয়ার কারণে আগামীকাল আমরা ইনশাল্লাহ এখান থেকে বের হতে পারবো এবং প্র্যাকটিসে যেতে পারবো। কালকে মধ্যে 10:15 থেকে প্র্যাকটিস আছে লিঙ্কন ইউনিভার্সিটি গ্রাউন্ডে, যেখানে আমরা জিমের ফ্যাসিলিটিসটাও পাবো। তারপর ওইখানে প্র্যাকটিস শেষ করে আমরা আমাদের হোটেলে উঠে যাবো, নোবেল হোটেলে, এবং তারপর থেকে স্বাভাবিক যেভাবে আমরা চলাফেরা করতে পারবো, ট্রেনিং করতে পারবো, সবই করতে পারবো এবং নিজেদেরকে তৈরি করতে পারবো ফার্স্ট টেস্ট ম্যাচের জন্য ইনশাল্লাহ। ক্রাইস্টচার্চের হোটেলের বন্দিদশা শেষ করে মুক্ত আকাশে প্রস্তুতিতে নেমে পড়বে বাংলাদেশ। হাতে সময় একদমই নেই। নতুন বছরের প্রথম দিনেই বে ওভালে শুরু হবে টেস্ট। নিউজিল্যান্ডের মাটিতে 3 ফরম্যাট মিলে এ পর্যন্ত খেলা 32 ম্যাচের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। কঠিন কন্ডিশনে গতিময় বাউন্সি উইকেটে মুমিনুলের দলের নতুন বছর শুরু হতে যাচ্ছে বিরাট চ্যালেঞ্জ নিয়ে। সুব্রত ববি, NTV স্পোর্টস ডেস্ক। শেষ করছি প্রতিশোধ পরায়ণ বানরের খবর দিয়ে। ভারতের মহারাষ্ট্রে নির্মম ঘটনাটি ঘটে। একটি বানরের বাচ্চাকে কুকুরের দল মেরে ফেলার প্রতিশোধ হিসেবে 250টি কুকুরের ছানা মেরে ফেলেছে বানরের দল। এখন বানর উৎপাতে রীতিমতো আতঙ্কে গ্রামবাসী। বিস্তারিত জীবন আহমেদের রিপোর্টে। বানরের দল রূপ নিয়েছে হায়নাতে। ভারতের মহারাষ্ট্রের মজলগাঁও এলাকার লাভুল গ্রামে রীতিমতো কুকুর শূন্য। কুকুরের ছানা পেলে তুলে নিয়ে যাচ্ছে বানররা। একটি বানরের বাচ্চা মেরে ফেলার প্রতিশোধ হিসাবে গ্রাম করেছে কুকুর শূন্য। বানরের দল হানা দিয়ে বড় কুকুর না পেয়ে তাদের ছানা তুলে নিয়ে যাচ্ছে, পরে উঁচু স্থান থেকে ফেলে দিয়ে তাদের মেরে ফেলছে। বানর দলের দাপটে আতঙ্কগ্রস্ত খুদ গ্রামবাসী। মহারাষ্ট্রের 10 কিলোমিটার দূরে মজলগাঁও, 5000 লোকের বাস সেখানে। গ্রামবাসী জানায়, মাসখানেক আগে কুকুর একটি বানরের বাচ্চা মেরে ফেলে, সেই থেকেই এই অবস্থা। বানর দল গ্রামে হানা দিয়ে ছোট ছেলে মেয়েদের উপরও আক্রমণ করছে। কয়েকটি ঘটনা ঘটার পরেই বন দপ্তরের দ্বারস্থ হয়েছিল স্থানীয়রা, কিন্তু কোনো লাভই হয়নি। কুকুর ছানাগুলো বাঁচাতে এগিয়ে এসেছে স্থানীয় বাসিন্দারা, চেষ্টা করেছেন তাদের লুকিয়ে রাখার, কিন্তু লাভ হয়নি। উল্টো বানরের দলের হাতে আক্রান্ত হয়েছে এলাকাবাসী। এখন ওই গ্রামে একটু কুকুরছানা বেঁচে নেই। বিষয়টি রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে ভারতে। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।